আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শ্বসন সম্পর্কে জানবো এবং শ্বসনের সাথে শ্বসনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটা গ্লাইকোলাইসিস সেটা আমরা আজকে সহজভাবে শিখব। ঠিক আছে? তো তাহলে শুরু করা যাক। আমরা আজকে শ্বসন পড়ব, যাকে আমরা ইংরেজিতে বলি রেসপিরেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে শ্বসন জিনিসটা আসলে কি? দেখো, আমরা এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে একটু আগে খাদ্য তৈরি করেছি, আমরা খাদ্য তৈরি করার পরে সেই খাদ্যটা যখন খেলাম, খাদ্য খাওয়ার পরে সেখান থেকে যে শক্তি তৈরি করব, ওই খাদ্যকে ভেঙে শক্তি তৈরি করার প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন। ঠিক আছে? তো এখন এই যে শ্বসনকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সবাত শ্বসন, আর একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত সবাত শব্দের অর্থ হচ্ছে বাতাস সহ। বাতাস সহ মানে কি? বাতাস সহ মানেই হচ্ছে অক্সিজেন সহ। আর অবাত মানে বাতাস ছাড়া, তাই এটা হচ্ছে অক্সিজেন ছাড়া। তাহলে অক্সিজেন সহ যে শ্বসনটা হবে সেটাকে আমরা সবাত শ্বসন বলবো। অক্সিজেন ছাড়া যে শ্বসন হবে সেটাকে আমরা বলবো অবাত শ্বসন। এখন এই যে শ্বসনটা আসলে হয় কোথায়? ঠিক আছে? শ্বসন কোথায় হয়? শ্বসন কোথায় হয় তাহলে? তো আমরা তিনটা জিনিস তিনটা জিনিস সম্পর্কে জানবো। কি কি জানবো দেখো। এক নাম্বার হচ্ছে মেসোজোম, দুই নাম্বার সাইটোপ্লাজম, আর তিন নাম্বার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই তিনটা জায়গাতে শ্বসন হয়। যেমন এই যে মেসোজোমের কথা বললাম, মেসোজোমের মাধ্যমে শ্বসন কাদের হয়? মেসোজোমের মাধ্যমে কিন্তু শ্বসন হয় ব্যাকটেরিয়াদের। যেমন খেয়াল করি আমরা, এই যে এইরকম একটা ব্যাকটেরিয়ার ভেতরের প্রাচীরে এইরকম একটা ভাঁজের মতো জিনিস তৈরি হয়। এই ভাঁজের মতো অংশটাকে আসলে বলা হয় মেসোজোম। আর এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ভাঁজেই তাদের শ্বসন সংঘটিত হয়। তাহলে আমরা প্রথমে মনে রাখবো, মেসোজোম যেটা, মেসোজোমের মাধ্যমে শ্বসন হচ্ছে ব্যাকটেরিয়াতে। আর সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম কোথায়? সাইটোপ্লাজম তোমরা জানি যে কোষ ঝিল্লির ভেতরে যে জেলির মতো থকথকে জিনিসপত্র থাকে সেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। আর মাইটোকন্ড্রিয়া তো পাওয়ার হাউস, তোমরা শুনে এসেছো। তো এই যে তিনটা জায়গা, এই তিনটা জায়গাতে আসলে শ্বসন হয়। তাহলে শ্বসন কোথায় হয় সেটা আমরা জানলাম। এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে শ্বসনিক বস্তু কোনটা কোনটা। ঠিক আছে? শ্বসনিক বস্তু মানে আমরা কোন কোন জিনিসের আসলে শ্বসন করি, যার মাধ্যমে শক্তিটা পাচ্ছি। তো জিনিসগুলা কি কি? দেখো, সেটা অবশ্যই খাদ্য উপাদান। ঠিক আছে না? খাদ্য, আমি বললাম যে খাদ্যকেই অক্সিজেনের মাধ্যমে ভেঙে তারপরে আমরা শক্তি পাবো। তাহলে অবশ্যই সেটা খাদ্য উপাদান। তো কি খাদ্য উপাদান? মনে রাখবা, প্রধান যে তিনটা খাদ্য উপাদান আমাদের আছে, আমরা মেইন যে তিনটা খাদ্য উপাদান খাই সেই তিনটা কি কি? একটা হচ্ছে শর্করা, বা যাকে আমরা কার্বোহাইড্রেট বলি। আর একটা হচ্ছে আমিষ বা প্রোটিন আমরা যাকে ইংরেজিতে বলি। আর আরেকটা হচ্ছে লিপিড। এই তিনটা প্রধান খাদ্য উপাদান আমাদের শ্বসনিক বস্তু। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, যেটা একটু মনে রাখতে হবে আপনাদের ভালো করে। তার নাম হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডটাও কিন্তু আসলে শ্বসনিক বস্তু হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখানে শ্বসন কোথায় হয় সেটা আমরা দেখলাম।
শ্বসনিক বস্তু কি কি আছে সেটাও আমরা দেখলাম। এখন আমরা সবাত শ্বসন সম্পর্কে কিছু কথাবার্তা জানবো এবং সবাত শ্বসনের প্রথম ধাপ যে গ্লাইকোলাইসিস, সেটা কিভাবে আমরা সহজে মনে রাখবো সেটাও আমরা জানবো। ওকে, তাহলে আমরা এবার চলে আসি সবাত শ্বসন সম্পর্কে আমরা জানবো। সবাত শ্বসন মানে এই যে বললাম অক্সিজেন সহ যে শ্বসনটা হবে সেটাকে আমরা বলবো সবাত শ্বসন। তো সবাত শ্বসনের ধাপ আছে মোট 4টা ধাপ। কি কি? প্রথমটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নাম্বার ধাপ হচ্ছে, তোমরা এসএসসি তে থাকতে কিন্তু এটা পড়েছো যে অ্যাসিটাইল কোয়ে তৈরি, বাট বর্তমানে ইন্টারমিডিয়েট বইতে অ্যাসিটাইল কোয়ে তৈরিটা না লিখে এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে জারণ। তাহলে পাইরুভিক অ্যাসিডের জারণ। হ্যাঁ, এটা তুমি এটাও লিখতে পারো যে অ্যাসিটাইল কোয়ে তৈরি, সেটা লিখলেও কোনো একটা দণ্ডনীয় অপরাধ হয়ে যাবে না। তবে আমি ওটাও লিখতেছি, মনে করো যে এটাকে আমরা বলতে পারি যে অ্যাসিটাইল কোয়ে তৈরি। আচ্ছা দেখো, কথা দুইটা কিন্তু একই আসলে, কারণ এই পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনের মাধ্যমেই অ্যাসিটাইল কোয়েটা তৈরি হবে। দুইটা একই জিনিস, জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছে, নাথিং এলস। ওকে, এবার 3 নম্বরে হচ্ছে আমাদের ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল, আর সবশেষে 4 নাম্বার হচ্ছে ইটিএস বা যাকে আমরা বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, আচ্ছা এখন এই যে আমরা দেখলাম যে সবাত শ্বসনের 4টা ধাপ আছে, এই সবাত শ্বসনের 4টা ধাপের মধ্যে কোথায় কোনটা সংঘটিত হয় সেটা কিন্তু জানতে হবে। দেখো, আমাদের যে উন্নত কোষ, উন্নত জীব, উন্নত জীবের ক্ষেত্রে বেশিরভাগ গুলাই মাইটোকন্ড্রিয়াতে হয়। সাইটোপ্লাজমে শুধুমাত্র একটা হয়, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তাহলে আমরা একটু এভাবে লিখে নিব যে কোথায় কোনটা হবে। এইগুলার মধ্যে শুধুমাত্র গ্লাইকোলাইসিস যেটা, গ্লাইকোলাইসিসটা হবে সাইটোপ্লাজমে। বাকি যে 3টা আছে, বাকি 3টাই কিন্তু হবে মাইটোকন্ড্রিয়াতে। বাকি 3টাই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হবে। ওকে, আচ্ছা এখন এই যে আমরা মাইটোকন্ড্রিয়া, তোমরা ছোটকাল থেকে পড়ছো না পাওয়ার হাউস কেন বলা হয়? তোমরা অনেকে খেয়ালই করো না, খালি বলো যে এখানে শক্তি উৎপন্ন হয় তাই পাওয়ার হাউস বলা হয়। শক্তি কোত্থেকে উৎপন্ন হয়? এই যে দেখো, শ্বসনের সবাত শ্বসনের 4টা ধাপের 3টাই হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তার মানে অনেক বেশি শক্তি এখানে তৈরি হবে, কারণ সবাত শ্বসনে কিন্তু অনেক শক্তি তৈরি হয়। এই কারণে কিন্তু আসলে যেহেতু এত শক্তি এখানে তৈরি হচ্ছে এই যে 3টা ধাপ হওয়ার কারণে, তাই আমরা মাইটোকন্ড্রিয়াকে কিন্তু পাওয়ার হাউস বলে থাকি। ঠিক আছে, যারা ভালোভাবে বুঝতেন না আর কি তাদের জন্য এটা বললাম। তাহলে আমরা জেনে গেলাম যে কোথায় কোনটা সংঘটিত হচ্ছে। এবার হচ্ছে আমরা গ্লাইকোলাইসিসটা পড়বো। গ্লাইকোলাইসিস ভাইয়া দেখো, গ্লাইকোলাইসিসটা খুবই ইম্পর্টেন্ট, আসলে বলে শেষ করার মতো না। কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষা যারা দিবা, বোর্ড পরীক্ষা যারা দিবা, গ্লাইকোলাইসিসকে বাদ দিয়ে যাওয়ার কোনো উপায় নাই। নো আদার ওয়ে, এটাকে বাইপাস করতে পারবা না, তোমাকে পড়াই লাগবে, মানে কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট বলতে পারি আমরা। ঠিক আছে না? তাহলে গ্লাইকোলাইসিসের বিক্রিয়া কিন্তু অনেক কয়টা আছে, 9টা বিক্রিয়া আছে। এই 9টা বিক্রিয়াই জানা লাগে, কারণ এটা সম্পূর্ণ ধাপও কখনো লিখতে চলে আসে পরীক্ষাতে, আবার কখনো কখনো এরকম আসে যে মাঝখান থেকে একটা বিক্রিয়া দিয়ে দিল, ওইখান থেকে তোমাকে আবার চক্রটা সম্পূর্ণ করতে হবে। এখন তোমাদের অনেকের মধ্যে যেটা হয় যে এটা দেখার সাথে সাথে না আমার দ্বারা হবে না, ছেড়ে দাও তোমরা। তো আমি খুবই সহজভাবে একটা নিয়ম শিখাই দিচ্ছি, যেটা কেউ শেখায় না, আমি শেখাচ্ছি। এটা যদি তুমি খেয়াল করো,
খুবই সহজভাবে জিনিসটা মনে রাখতে পারবা। শুধু দুই একবার একটু প্র্যাকটিস করতে হবে, তাইলেই ওকে। ঠিক আছে না? পরে দেখো যে তুমি আমাকেই পড়াইতে চলে আসছো। হ্যাঁ, তো আমরা চলে আসি। দেখো ভাইয়া, আমরা এখন তাহলে গ্লাইকোলাইসিসটা পড়বো। গ্লাইকোলাইসিস, এটার মিনিংটা আমরা একটু খেয়াল করি আগে। দেখো ভাইয়া, এই যে নামে আছে লাইসিস, লাইসিস শব্দের অর্থই কিন্তু ভাঙা। কাকে ভাঙতেছি? এই যে গ্লাইকো, গ্লাইকো মানে আমরা গ্লুকোজকে ভাঙতেছি। তাহলে গ্লুকোজকে ভাঙতেছি, তাই এই প্রক্রিয়াটার নাম গ্লাইকোলাইসিস। গ্লুকোজকে ভেঙে কি হয়? গ্লুকোজকে ভেঙে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি করা। পাইরুভিক অ্যাসিড। এই যে তোমাদের এটা দেখবা যে আমি যে লেকচার সিরিজ চালাচ্ছি এখানে, তার মধ্যে যখন আমি পড়াইছিলাম C3C4 চক্রে, দেখবা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড নামে একটা জিনিস ছিল। সেখানে কিন্তু আমি বলেছিলাম যে পাইরুভিক অ্যাসিড সবসময় 3 কার্বন বিশিষ্ট। এই যে পাইরুভিক অ্যাসিড, তাহলে এটা কিন্তু কত কার্বন? 3 কার্বন। গ্লুকোজ কত কার্বন হয়? গ্লুকোজটা কিন্তু হয় হচ্ছে 6 কার্বন। ঠিক আছে? আমরা কিন্তু আলটিমেটলি গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করতেছি। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আর কি, এই গ্লাইকোলাইসিসের মেইন উদ্দেশ্য গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করা। তো আমরা দেখলাম গ্লুকোজ হচ্ছে 6টা কার্বন, কিন্তু যেখানে আমাদের পাইরুভিক অ্যাসিডটা আছে, পাইরুভিক অ্যাসিডটা কয় কার্বন? পাইরুভিক অ্যাসিডটা কিন্তু হয়ে যাচ্ছে 3 কার্বন। তাহলে তোমরা চিন্তা করো যে পাইরুভিক অ্যাসিড যদি 3 কার্বন হয় আর গ্লুকোজ ছিল 6 কার্বন, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হচ্ছে, তাহলে পাইরুভিক অ্যাসিড কয় অণু হবে? অবশ্যই 2 অণু হতে হবে। 2 অণু হলে তারপরেই না 6টা কার্বন পূরণ হবে, তাই না? তাহলে আমরা এই যে গ্লাইকোলাইসিসটা পড়বো, এখানে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি গ্লুকোজ ভেঙে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পাবো। এই পাইরুভিক অ্যাসিডটা পেতেই আমাদের আসলে 9টা বিক্রিয়া করা লাগবে। হ্যাঁ, তো চলে আসো আমরা প্রথম থেকে একদম বিক্রিয়া শুরু করব গ্লুকোজকে ভাঙার মাধ্যমে। হ্যাঁ, ওকে। তাহলে প্রথমে কি হবে? আমাদের এই যে গ্লুকোজ আছে, গ্লুকোজকে আমরা ভাঙবো। এখন দেখো, এই যে আসলে এই বিক্রিয়ার এনজাইম গুলা মনে রাখতে পারাই ঝামেলা। আর এনজাইম যে মনে রাখতে পারবে সে সুন্দর করে বিক্রিয়াটা পারবে। তার জন্য আমি তোমাদের জন্য এনজাইমের একটা নেমোনিক নিয়ে আসছি। ঠিক আছে, এই নেমোনিকটা তুমি মনে রাখবা। এনজাইমের নেমোনিকটা যদি মনে রাখতে পারো, সুন্দর করে একদম চোখ বন্ধ করে তুমি পেরে যাবা। কি মনে রাখবা নেমোনিক? নেমোনিক হচ্ছে, এই তো আমি লিখে দিচ্ছি, আমরা মনে রাখবো কিকাই ডেকমেক। কিকাই ডেকমেক। তোর মতো কি লিখলেন ভাইয়া, এটা আজায়রা কে জিনিসপত্র। এটা কিন্তু আজায়রা না, খুবই কাজের জিনিস, এবং তোমার মনেও থাকবে কিন্তু কয়েকবার খালি আমার সাথে বলবা। ঠিক আছে না? কি কাই ডেকমেক, কি কাই ডেকমেক, কি কাই ডেকমেক। এই যে দেখো, এখানে তুমি যদি গুনো তাহলেই দেখবা এখানে কয়টা আছে মোট? 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে দেখো 10টা এনজাইম কিন্তু হয়ে গেছে। 10টা এনজাইম এখানে হয়ে গেছে। তাহলে তো তুমি খালি একের পরে এক সিরিয়ালে বসাই দিলেই ইজি হয়ে গেল। নো প্রবলেম অ্যাট অল। ঠিক আছে না? তাহলে কি হচ্ছে এখন দেখো, এই যে আমাদের এনজাইম গুলো এখানে আছে, তো কে দিয়ে যেগুলা, কে গুলাকে বলা হয় কাইনেজ। এবং দেখো তুমি এখানে দেখলে দেখবা যেখানে কাইনেজ কিন্তু আছে মোট 4টা। এই যে দেখো, 1 2 3 4, 4 খান কাইনেজ আছে। ঠিক আছে না? আবার আই যেগুলা, আইতে হচ্ছে আইসোমারেজ, আইও দেখো আছে 2টা আইসোমারেজ। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এইখানে প্রথমেই যে কথাটা তুমি মনে রাখবা, এই যে আমাদের কাইনেজ আছে মোট 4টা, 4টা কাইনেজের মধ্যে প্রথম যে 2টা কাইনেজ, প্রথম 2টা কাইনেজের ক্ষেত্রে মনে রাখবা এখানে কি হবে? এখানে এটিপি থেকে
এডিপি তৈরি হবে, মানে ট্রাইফসফেট থেকে ডাইফসফেট তৈরি হবে। মানে কি, একটা ফসফেট কমে যাবে। কোথায় কমে যাচ্ছে সেটা আমি বলতেছি একটু পরেই। আবার দেখো, এই যে পরের যে দুইটা কাইনেজ আছে আমাদের, এই যে পরের দুইটা কাইনেজ, এই দুইটা কাইনেজে মনে রাখবে এটার উল্টা হয়ে যাবে। তার মানে ওখানে কি হবে, এডিপি থেকে এটিপি তৈরি হবে, ডাইফসফেট থেকে ট্রাইফসফেট হয়ে যাচ্ছে, মানে দুইটা থেকে তিনটা, মানে একটা বেড়ে যাচ্ছে। তাহলে দেখো, প্রথম দুইটা কাইনেজ যখন বিক্রিয়াতে অংশগ্রহণ করবে তখন একটা করে ফসফেট কমে যাবে, আর শেষের দুইটা কাইনেজ যখন অংশগ্রহণ করবে তখন একটা করে ফসফেট বেড়ে যাবে। প্রথমে এতটুকু আমরা খেয়াল রাখলাম। এবার চলে আসো, তাহলে আমরা দেখি বিক্রিয়াটা কিভাবে কিভাবে হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো গ্লুকোজ, তাহলে প্রথমে আমরা গ্লুকোজকে ভাঙবো। এখন এখানে একটা কথা আছে, দেখো এই যে বিক্রিয়াগুলো আমি করতেছি, এই বিক্রিয়াগুলার একটা ব্যাপার আছে। কিছু বিক্রিয়া আছে যারা উভয়মুখী, আবার কিছু বিক্রিয়া আছে যারা একমুখী। তো আমরা কি করব, আমরা প্রথমেই উভয়মুখী বা একমুখী সাইনটা দিয়ে নিব না, আমরা একটা দাগ দিয়ে করে ফেলবো। পরবর্তীতে যখন শেষ হবে তখন আমি তোমাদের বলে দিব যে উভয়মুখী কারা হবে, একমুখী কারা হবে। ওকে না? তাহলে প্রথমেই দেখো, প্রথমে আমরা চলে আসি যে প্রথম বিক্রিয়া যেহেতু এটা, তাহলে প্রথম এনজাইম কোনটা হবে সেটা আমরা খেয়াল রাখবো। খেয়াল করে দেখো, প্রথম এনজাইমের নাম হচ্ছে কে, মানে কাইনেজ। তাহলে প্রথম এনজাইম আমাদের ব্যবহৃত হবে কাইনেজ। এখন কথা হচ্ছে, কাইনেজ তো এখানে আছে মোট চারটা, চারটা কাইনেজ আছে না? এখন তুমি যদি সবগুলাতে কাইনেজ লেখো তাহলে কোথায় কোন কাইনেজ উলটপালট হয়ে যাবে। তাই এই যে একই রকম যখন আছে তখন এদের নামের সাথে বা নামের পূর্বে আমরা আরেকটা এক্সট্রা নাম যোগ করব। কেমন? যেমন দেখো, সেটা যোগ করব আমরা বিক্রিয়কের নামের ওপর ভিত্তি করে। দেখো, বিক্রিয়কের নাম এখানে আছে গ্লুকোজ, বিক্রিয়ক আছে গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজের নাম অনুসারে এবার এনজাইমেরটার নাম আমরা করব। এটার নাম অনুসারে এনজাইমটার নাম হয়, শুধু কাইনেজ না হয়ে হবে হেক্সো কাইনেজ। তোমরা অনেকেই বলো ভাইয়া গ্লুকোকাইনেজ কেন হলো না? হ্যাঁ দেখো, গ্লুকোকাইনেজও তুমি দিতে পারো আসলে। এরা কি করেছে, গ্লুকোকাইনেজ না বলে হেক্সো করছে। কারণ হচ্ছে এই যে গ্লুকোজে 6টা কার্বন আছে না, আর হেক্সা মানে কত, 6। তো মানে কাইনেজ না করে হেক্সোকাইনেজ তারা লিখেছে। তো বইয়ে যেহেতু এটা আছে তুমি এটা দিতে পারো, তুমি গ্লুকোকাইনেজ লিখলে নো প্রবলেম এট অল। ওকে। এবং দেখো, এটা যেহেতু ওই যে বললাম এটা প্রথম দুইটা কাইনেজের একটা, এই যে প্রথম দুইটা কাইনেজের একটা, তার মানে এখানে এটিপি থেকে এডিপি তৈরি হবে। কি হবে এখানে, এটিপি থেকে এডিপি তৈরি হবে। এটার মানে কি আসলে? এটার মানে দেখো, এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাইফসফেট মানে তিনটা ফসফেট ছিল, সেখান থেকে হয়ে গেছে এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট। তার মানে একটা ফসফেট কমে গেল। ফসফেটটা কোথায় গেল আসলে? ফসফেটটা কিন্তু বিক্রিয়ার ভেতরে ঢুকে গেছে। বিক্রিয়াতে ঢোকার কারণে একটা ফসফেট কমে গেছে। তাহলে দেখো, ছিল গ্লুকোজ, এবার একটা ফসফেট বিক্রিয়াতে ঢুকে গেল, একটা ফসফেট চলে আসছে। তাই নতুন করে যে যৌগটা তৈরি হবে তার নাম হবে গ্লুকোজ 6 ফসফেট। ওই যে একটা ফসফেট যেটা, সেটা গ্লুকোজের 6 নাম্বার কার্বনে প্রবেশ করেছে। কয় নাম্বার কার্বনে? 6 নাম্বার কার্বনে। হ্যাঁ, একটা কথা মনে রাখবো ভাই, ফসফেট প্রবেশ করার সময় প্রবেশ করে শেষ কার্বন থেকে। প্রথমে ঢুকবে শেষ কার্বনে, এরপরে ঢুকবে প্রথম কার্বনে। বাট বের হওয়ার সময় আবার কিন্তু উল্টা, বের হবে প্রথমে প্রথম কার্বন থেকে, তারপরে বের হবে শেষ কার্বন থেকে। ঠিক আছে না? দেখো, গ্লুকোজের যেহেতু 6টা কার্বন, তাই ফসফেট দেখো প্রথমে ঢুকছে একদম শেষ কার্বনে, 6 নাম্বার কার্বনে। তাই নাম হয়ে গেছে গ্লুকোজ 6 ফসফেট। হয়েছে না? তোমরা বুঝতে পারছো আশা করতেছি। এরপরে আসো এর পরের ধাপ, পরের ধাপে চলে আসি আমরা। এখন দেখো, পরের এনজাইমটার দিকে আমরা তাকাই। দেখো, এনজাইমটার নাম হচ্ছে আই। আই মানে হচ্ছে আইসোমারেজ। কিন্তু দেখো, এই বিক্রিয়াতে কিন্তু এখানে মানে এই যে এনজাইমগুলোর মধ্যে দুইটা আই আছে। তাহলে এই আইসোমারেজের নামের আগে কিছু যোগ করতে হবে, এবং আমি বলেছি যে নামের আগে সবসময় আমরা এই যে বিক্রিয়কের নাম অনুসারে একটা জিনিস যোগ করব। তাহলে বিক্রিয়ক হচ্ছে আমাদের গ্লুকোজ 6 ফসফেট। ঠিক আছে না?
তো এখান থেকে আমরা আইসোমারেজের নামের আগে কি যোগ করব? এখানে যোগ হবে হচ্ছে, এই যে দেখো, ফসফেট থেকে হবে ফসফো, গ্লুকোজ থেকে হবে গ্লুকো, ফসফো গ্লুকো, আর আইসোমারেজ তো আইসোমারেজ, আইসোমারেজ। দেখলা? তাহলে আমরা কিন্তু বিক্রিয়কের নাম অনুসারে নামকরণটা করে ফেলতেছি। কত সহজ না বলো? এখন এই যে দেখো, এই এনজাইমটার নাম হচ্ছে আইসোমারেজ। আপনারা বলেন তো দেখি, আইসোমার শব্দের অর্থ কি? জানা কিন্তু উচিত, ঠিক আছে না? তাহলে আইসোমার জিনিসটা কি? তোমরা আইসোবার, আইসোটোপ, আইসোট্রন মেলা কিছু পড়েছো। আইসোমার, আইসোমার শব্দের অর্থ হচ্ছে সমাণু। আইসোমার মানে হচ্ছে সমাণু। তাহলে আইসোমারের যেহেতু এনজাইম এখানে ব্যবহৃত হয়েছে, তাহলে অবশ্যই সে কি করবে? সমাণু তৈরি করবে। তাহলে ছিল দেখো, গ্লুকোজ 6 ফসফেট ছিল, এবার আইসোমারেজ এনজাইম ব্যবহৃত হয়েছে, তাহলে গ্লুকোজের সমাণু তৈরি হবে। গ্লুকোজের সমাণু কে? গ্লুকোজের সমাণু হচ্ছে ফ্রুক্টোজ। নাথিং চেঞ্জেস, জাস্ট গ্লুকোজটা ফ্রুক্টোজ হয়ে যাবে। তাহলে কি হবে এখানে? গ্লুকোজ 6 ফসফেট ছিল, সেটা এবার হয়ে যাবে ফ্রুক্টোজ 6 ফসফেট। ইজি না? এবার আসো তারপরে, এর পরের ধাপে চলে আসি আমরা। এর পরের ধাপে দেখো, এবার আছে আমাদের 3 নাম্বার কাইনেজ। আরো একটা কাইনেজ এবার চলে আসতেছে। এখন এটারও নামকরণ আমরা করব উপরের বিক্রিয়ক থেকে। বিক্রিয়কটার নাম এবার আছে ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এখান থেকে যেহেতু আমরা নামকরণ করব, কি হবে নাম এটার? এটার নাম হবে ফসফো। প্রথমে ফসফেট থেকে ফসফো, ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টো, ফসফো ফ্রুক্টো, তারপরে কাইনেজ দিয়ে দিলাম আমরা। এই যে দেখো, বিক্রিয়ক অনুসারে আমরা নামকরণ করে ফেললাম। আর এই যে দেখো, এটাও যেহেতু একটা কাইনেজ এবং প্রথমের দুইটা কাইনেজের একটা কাইনেজ, ঠিক আছে না? তাই এখানে আবার কি হবে? এখানেও সেই এটিপি থেকে এডিপি তৈরি হবে, ঠিক আছে না? আচ্ছা, এখানে আবার সেই এটিপি থেকে এডিপি তৈরি হলো। এবার খেয়াল করো, দেখো তাহলে আবার কি হয়েছে? একটা এটিপি বিক্রিয়ার ভেতরে ঢুকে গেছে। তাহলে বিক্রিয়ার ভেতরে যেহেতু ঢুকে গেল, তাহলে যেটা ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, আগে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, এবার এই ফ্রুক্টোজ 6 ফসফেটে আবার আরো একটা ফসফেট এই যে এখান থেকে চলে আসতেছে। তাহলে এবার এটার নাম কি হবে? একটা আগে থেকে ছিল, এবার আরো একটা আসলো, মানে এবার দুইটা চলে আসছে। তাই এটার নাম হয়ে যাবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এই যে দেখো, এবার কিন্তু পরে যখন আর একটা ফসফেট ঢুকছে ভেতরে, তখন কিন্তু সে এবার 1 নাম্বার কার্বনে, প্রথম কার্বনে চলে গেছে। এই যে বললাম যে প্রথমে যখন ঢোকার সময়, তখন প্রথমে ঢোকে শেষ কার্বনে, তারপরে ঢোকে হচ্ছে প্রথম কার্বনে। মিলাই নাও, ওকে না? এখন তুমি বলতে পারো, ভাইয়া দুইটা ফসফেট যখন আসলো, তাহলে এটাকে আমরা বাইফসফেট না বলে কেন বিসফসফেট বলতেছি? হোয়াই? বাইফসফেট বললেই তো হতো, তাই না? আসলে দেখো ভাইয়া, বাই মানেও দুই, বাই শব্দের অর্থ দুইটা, বাট বিস মানে আসলে বোঝায় যে দুইটা আছে কিন্তু তারা পাশাপাশি নাই। খেয়াল করো, বিস মানে দুইটা, বাই মানেও দুইটা, কিন্তু বাই মানে আসলে বোঝায় যে দুইটা থাকবে এবং পাশাপাশি থাকবে। বাট বিস মানে হচ্ছে, মানে আলটিমেটলি এটা দিয়ে খালি বোঝায় দেয় যে দুইটা আছে, বাট তারা পাশাপাশি থাকবে না। কেন? দেখো, একটা আছে 1 নাম্বার কার্বনে, আর একটা আছে 6 নাম্বার কার্বনে, মেলা দূরে দূরে আছে, ঠিক আছে না? যেহেতু তারা পাশাপাশি থাকতেছে না, একটা একে একটা ছয়ে, তাই এটাকে আমরা বিসফসফেট বলি, বাইফসফেট বলবো না আমরা। হ্যাঁ, এবার চলে আসি এরপরে, এরপরের ধাপে আসি আমরা। এরপরে দেখো কি আছে, এ। এই যে দেখো, এরপরে আমাদের এনজাইমটাতে আমরা লিখছি এ। এ মানে এটা হচ্ছে অ্যালডোলেজ। অ্যালডোলেজ। এখন দেখো, এ একটাই আছে, তাই তুমি যদি এর নামের সাথে কিছু যোগ করতে না চাও, তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই, একটাই তো আছে। ইউল রিকগনাইজ ইট এনি হাউ, ঠিক আছে না?
যার কারণে আমরা এখানে শুধুমাত্র অ্যালডোলেজ লিখতে পারবো, একটাই আছে। এটা দুইটা থাকলে এটারও নাম দেখা যেত, আমাদেরকে ওই যে বিক্রিয়কের নাম অনুসারে চেঞ্জ করা লাগতো। এই যে অ্যালডোলেজটা আছে না ভাইয়া, অ্যালডোলেজের কাহিনীটা কি বলতো? আসলে অ্যালডোলেজে যেটা হবে সেটা হচ্ছে এই অ্যালডোলেজটাকে আপনারা পড়বেন আলাদা লেজ। কি পড়বেন? আলাদা লেজ। কেন? এই অ্যালডোলেজ আসলে এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট আছে তাকে আলাদা করে দিবে। ফ্রুক্টোজ মানে 6 কার্বন, এবং এই ফ্রুক্টোজে দুইটা ফসফেট আছে, এটাকে ভেঙে 3 কার্বন 3 কার্বন বিশিষ্ট দুইটা যৌগে পরিণত করে দিবে। তাই এটাকে আমরা কি বলতেছি? আলাদা লেজ। কি বলবো? আলাদা লেজ। গেট ইট? আচ্ছা, তাহলে আমরা দেখি যে নাম যেহেতু তার আলাদা লেজ, সে আসলে কি আলাদা করতেছে, তাই না? তো এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 6 কার্বন ছিল, আমরা পাশে নাহলে লিখে দিচ্ছি, এটা 6 কার্বন ছিল। এই ফ্রুক্টোজকে এবার ভেঙে 3 কার্বন 3 কার্বন বিশিষ্ট দুইটা যৌগে পরিণত করবে। তাদের নাম কি কি হবে? খেয়াল করেন, একটার নাম হবে হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। একটা তৈরি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা কিন্তু 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, ঠিক আছে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। আর আরেকটা যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। আসলে কি হচ্ছে দেখো, একটা তৈরি হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু ভুল বলেছি তোমাদের, যেটা আমাদের ঠিক করা দরকার। এটা ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে না, আসলে ফসফোগ্লিসারালডিহাইড হবে। ফসফোগ্লিসারালডিহাইড মানে একটা অ্যালডিহাইড তৈরি হবে আর আরেকটা কিটোন তৈরি হবে। এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইড যেটা, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এটা হচ্ছে একটা কিটোন। তাহলে দেখো 3 কার্বন 3 কার্বন বিশিষ্ট দুইটা যৌগে পরিণত হলো। এবং দেখো এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইড মানে এখানে একটা ফসফেট চলে গেছে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট মানে ওইখানে আরেকটা ফসফেট চলে গেছে। এখন এখানে একটা কাহিনী আছে, এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইড আর এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এই দুইজন একজন আরেকজনের সমানু, কিন্তু একজন আরেকজনের সমানু। তাহলে সমানু মানে, তাই দেখো এই কারণেই কিন্তু আমার এর পরের যে এনজাইমটা আছে, আমরা একটু উপরের দিকে আসি আবার, এই যে দেখো এর পরের এনজাইমটার থেকে খেয়াল করে দেখো, এই যে পরের এনজাইমটার নাম কিন্তু এই কারণে আই আছে। আই মানে কি? আইসোমারেজ। তাহলে এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এই দুইটা যেহেতু একে অপরের সমাণু, আর সমাণুকে আমি বললাম আইসোমার বলা হয়, তাই এই দুইটার মাঝখানে যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে আইসোমারেজ। কারণ একজন আরেকজনের সমাণু। এখন যেটা হয় দেখো, যেহেতু এটা একটা উভয়মুখী বিক্রিয়া এবং দুইজন একজন আরেকজনের সমানও, দেখো আমি কিন্তু উভয়মুখী দিতে চেয়েছিলাম না, বাট এটাতে দিলাম, পরবর্তীতে আমি বলে দিব সবগুলাই। তো কি হয়, যেহেতু দুইটাই একজন আরেকজনের সমানও, তৈরি দুইটাই হয়, বাট দেখা যায় যে আবার কি হয়, ওই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা আছে না, ওই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আবার বেশি পরিমাণে বামের দিকে এসে 3-ফসফোগ্লিসালডিহাইডই তৈরি করে। মানে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়েছে ঠিক আছে, বাট এটা আবার এদিকে এসে আরো বেশি পরিমাণে 3-ফসফোগ্লিসালডিহাইডই তৈরি করে। তাই আমরা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট নিয়ে আলোচনা না করে 3-ফসফোগ্লিসালডিহাইড নিয়ে আলোচনা করব। মনে করি যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট গুলা এই গ্লিসারালডিহাইডে পরিণত হয়েছে আজকে। আসলে সেটাই হয়, বেশিরভাগগুলা এই যে 3-ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হয়ে যায় আবার। তাহলে এবার চলে আসি আমরা, তাহলে এর পরে কি হবে? এই যে আমাদের 3-ফসফোগ্লিসারালডিহাইড পর্যন্ত আমরা আসছি,
এরপরে খেয়াল করো, দেখো এরপরের এনজাইমটার নাম, ওই যে আমার এনজাইমের ছকে তাকায় দেখো, এরপরে দেখো সে ডিই। ডিই মানে হচ্ছে ডিহাইড্রোজিনেজ। ডিই মানে কি বললাম? ডিই মানে হচ্ছে ডিহাইড্রোজিনেজ। এখন কথা হচ্ছে এই যে ডিহাইড্রোজিনেজ, এটার তুমি যদি যেহেতু ডি একটাই আছে, তুমি এটার নতুন কোনো নাম যোগ না করলেও নো প্রবলেম। বাট তোমাদের বইতে যেটা করেছে, তারা একটা নাম যোগ করছে। তো কিভাবে তুমি যোগ করতে পারো? যেহেতু তুমি ফসফোগ্লিসারালডিহাইডের সাথে বিক্রিয়া করতেছো, তাহলে বিক্রিয়কের নাম অনুসারে তুমি এটার নাম দিতে পারো, একটা বিশাল নাম হয়ে যাবে ফসফোগ্লিসারালডিহাইড, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ। এই নামটা তুমি দিতে পারো, অথবা শুধু ডিহাইড্রোজিনেজও দিতে পারো, নো প্রবলেম। যদিও তোমাদের বইতে যেহেতু আছে, তোমাদের টিচাররা অনেক সময় আবার ঝামেলা করতে পারে যদি না দাও, সো দেওয়াই বেটার, বাট না দিলে সমস্যা নাই। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, এখানে একটা কাহিনী আছে। ডিহাইড্রোজিনেস যে বললাম, এই ডিহাইড্রোজিনেস মানে কি আসলে? দেখো, নামটা হচ্ছে ডি হাইড্রোজিনেজ। নামে আছে দেখো ডি আছে না? ডি মানে হচ্ছে ডিলিট হয়ে যাওয়া, ডিলিট বা বাদ পড়ে যাওয়া। এই ডি কথাটা কিন্তু অনেক জায়গাতে পাবা, তাহলে মনে রাখবা যে ডি মানে হচ্ছে ডিলিট হয়ে যাওয়া বা বাদ পড়ে যাওয়া। হাইড্রোজিনেস মানে হাইড্রোজেন, মানে ডিহাইড্রোজিনেস মানে হাইড্রোজেন বাদ যাওয়া, হাইড্রোজেন বাদ যাওয়া। এখন বলো দেখি, হাইড্রোজেন বাদ যাওয়া মানে কি? হু ক্যান সে? হাইড্রোজেন বাদ যাওয়া মানে কি? হাইড্রোজেন বাদ যাওয়া মানেই হচ্ছে জারণ। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদের যখন ফটোসিনথেসিস পড়িয়েছি সেখানেও আমি বলেছি এই কথাটা। হাইড্রোজেন বাদ মানেই জারণ। ঠিক আছে না? তার মানে কি হচ্ছে, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইম এখানে আছে, তার মানে সে হাইড্রোজেনকে বাদ দিয়ে দিবে, এখান থেকে হাইড্রোজেনকে সরিয়ে দিবে, যার ফলে জারণ সংঘটিত হবে। কি সংঘটিত হবে? জারণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা কিন্তু। ঠিক আছে না? তাহলে এখন কথা হচ্ছে, এই ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ দিয়ে জারণ হচ্ছে, কিন্তু তোমরা ছোটকাল থেকে পড়ছো যেখানেই জারণ হয় সেখানেই কি হওয়া লাগবে? বিজারণ। জারণ আর বিজারণ একসাথে হয়। তাই এই পাশে যেহেতু জারণ হচ্ছে এনজাইম দিয়ে, তার অপোজিট পাশে দেখো, তার অপোজিট পাশে হবে বিজারণ। বিজারণ কেমনে? এই যে আমাদের এনএডি, এনএডিটা আর এখানে একটা ইনঅর্গানিক ফসফেট থাকে, সেখান থেকে বিজারণের মাধ্যমে, বিজারণ মানে কি? হাইড্রোজেন যোগ। জারণ মানে যেহেতু হাইড্রোজেন বাদ, বিজারণ মানে হাইড্রোজেন যোগ, তাহলে এখানে হাইড্রোজেন যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে? NaDH প্লাস এইচ প্লাস। এই যে দেখো, তাহলে বুঝতে পারছো? এই যে দেখো, এই পাশে হচ্ছে জারণ, কারণ হাইড্রোজেন বাদ চলে গেল, আর তার অপোজিট পাশে NaD থেকে NaDH প্লাস এইচ প্লাস হচ্ছে হয়ে এই পাশে হয়ে যাচ্ছে বিজারণ। তাহলে এই যে দেখো, জারণ বিজারণ একসাথে হয়, সেই শর্ত কিন্তু এইখানেও আমরা পূরণ করে ফেললাম। দেখছো? বুঝে পড়লে এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস। তোমরা খালি অনেকে মুখস্থ করো, খালি ঠাস করে মুখস্থ করে ফেললাম, সবাই মুখস্থ করতেই বলে, খালি লিখে দিল আর মুখস্থ করে চলে আসলা, সেটা না করে আমরা বুঝে পড়বো। ওকে, এটা গেল। এখন এখন দেখো ভাইয়া, এই যে আমাদের 3-ফসফোগ্লিসারালডিহাইড, যেটা এনজাইম ডিহাইড্রোজিনেজের মাধ্যমে জারণ হচ্ছে, এইখানে কেমিস্ট্রির একটা ব্যাপার আসবে। তোমরা কেমিস্ট্রি যদি পড়ো, দেখবা জৈব যৌগের ক্ষেত্রে এটা পাবা আসলে, যে আমরা যদি একটা অ্যালডিহাইডকে জারিত করি, তাহলে সেখান থেকে কিন্তু অ্যাসিড পাওয়া যায়। কি পাওয়া যায়? অ্যাসিড পাওয়া যায় কিন্তু। ঠিক আছে, তার মানে কি দেখো ভাই, আমি একটু লিখে দিচ্ছি, যেটা কেমিস্ট্রিতে তোমরা পড়বা, তারপর এখন তুলে নিতে পারো। মনে রাখবা যেটা হয়, sorry,
এই যে অ্যালকোহল, অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে তৈরি হয় অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডকে যদি জারিত করা হয় তাহলে তৈরি হয় হচ্ছে অ্যাসিড বা জৈব অ্যাসিড। আর বিজারিত করলে এটার উল্টা, মানে অ্যাসিডকে তুমি যদি বিজারিত করো তাহলে অ্যালডিহাইড হবে, আবার অ্যালডিহাইডকে তুমি যদি বিজারিত করো তাহলে অ্যালকোহল হবে। যদিও বিজারণের ক্ষেত্রে জিনিসটা এত সহজ সরল না, একটু কাহিনী আছে, বাট রাফলি তুমি এটা মনে রাখতে পারো যে অ্যালকোহলকে আমরা জারিত করলে অ্যালডিহাইড হয়, আর অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড হয়। আর এটার অপোজিট বিজারণের ক্ষেত্রে হয়ে যাবে। তাহলে দেখো এই যে আমাদের 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইডটা ছিল সেটাকে ডিহাইড্রোজিনেজ দিয়ে আমরা জারিত করেছি। যেহেতু জারিত করে ফেলেছি তাহলে এখান থেকে কি হবে, এই যে অ্যালডিহাইডকে জারিত করলে তৈরি হয় অ্যাসিড, তাহলে এখান থেকে অ্যাসিড তৈরি হবে। সেই অ্যাসিডের নাম কি হবে দেখো, আগে থেকে এখানে একটা ফসফেট ছিল আর এই যে একটা ইনঅর্গানিক ফসফেট আমরা বিক্রিয়াতে দিচ্ছি, তাহলে ফসফেট কিন্তু এবার হয়েছে দুইটা। তাই নতুন যে অ্যাসিডটা তৈরি হবে তার নাম হবে হচ্ছে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে না? তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেল। আমরা এভাবে মনে রাখবো এটা, হ্যাঁ। এবার আমরা চলে আসি আবার, এটা হলো, এবার এরপরে আসি আমরা, এরপরের ধাপে কি হবে, আবার আমরা ওই যে আমি যে এনজাইমটা লিখছিলাম সেই এনজাইমের জিনিসটা দেখে আসি আমরা। দেখো এই যে আমি এনজাইমের ক্ষেত্রে দেখাইছি যে ডিহাইড্রোজেনেস হলে এরপরে দেখো চলে আসতেছে আবার আরেকটা কাইনেজ, এবং এই কাইনেজটা কি, এই কাইনেজটা কিন্তু শেষের দুইটা কাইনেজের একটা। তার মানে এখানে আবার কিন্তু এডিপি থেকে এটিপি তৈরি হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো আমরা শেষের দুইটা কাইনেজের একটা কাইনেজে কিন্তু চলে আসছি। তাহলে এবার চলে আসি, কাইনেজ আসছে, যেহেতু কাইনেজ চারটা ছিল, আমি বললাম যে কাইনেজের নামে আমাদের বিভিন্ন জিনিসপত্র অ্যাড করতে হয়, এটাও আমরা বিক্রিয়কের নাম অনুসারে কাইনেজের নামকরণ করব। তাহলে যেটা ছিল বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যেহেতু বিক্রিয়ক, তাই তুমি এটার নাম দিবা ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। এবং এটা কি, শেষের দুইটা কাইনেজের যেহেতু একটা কাইনেজ, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু এবার এডিপি থেকে এটিপি তৈরি হবে। তার মানে কি হচ্ছে দেখো, ডিপি মানে ডাইফসফেট ছিল, এটিপি মানে ট্রাইফসফেট, মানে দুইটা থেকে তিনটা ফসফেট হচ্ছে। তো সেই ফসফেট তো আর এমনি উড়ে উড়ে চলে আসে নাই তার কাছে, কোত্থেকে আসছে, ওই যে বিক্রিয়াতে যে ফসফেট ছিল সেটা কিন্তু সে নিয়ে নিছে। তার মানে এই যে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে যে দুইটা ফসফেট ছিল না, ওইখান থেকে একটা ফসফেট সে নিয়ে নিছে, যার কারণে নতুন যেটা তৈরি হবে তার নাম তুমি বলবা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওই যে একটা নিয়ে নিছে তাই। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এবার চলে আসো এরপরে, আবার আমরা একটু দেখে আসি যে এরপরের এনজাইমটার নাম কি আছে আমাদের। এই যে দেখো এরপরের এনজাইমটার নাম আছে এম। এম মানে হচ্ছে মিউটেজ, এম হচ্ছে মিউটেজ, তাহলে এরপরের এনজাইমটার নাম হচ্ছে মিউটেজ। এবং দেখো মিউটেজ যেহেতু একটা আছে তুমি জাস্ট মিউটেজ লিখবা, নো প্রবলেম, একটাই এম আছে আমাদের। এখন দেখো নামে আছে না মিউটেজ, মিউটেজ কথাটায় আসতেছে মিউটেশন থেকে। মিউটেশন মানে কি বলতো, তোমরা এটার নাম শুনেছো? মিউটেশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু পরিবর্তন করে ফেলা, চেঞ্জ করে ফেলা, একদম মিউটেড হয়ে গেছে মানে চেঞ্জ হয়ে গেছে। মিউটেশনের কারণে অনেক খারাপ কিছুই হয় বেশিরভাগ ক্ষেত্রে, তবে মিউটেশন মানে চেঞ্জ করে ফেলা। তাহলে কি হচ্ছে দেখো, চেঞ্জ করে ফেলা, তাহলে চেঞ্জ করা এনজাইম এখানে কেন আসতেছে ভাইয়া? হ্যাঁ, এই এনজাইম কি করবে, চেঞ্জ করে দিবে। দেখো কি ছিল, নাম ছিল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড,
তার মানে 3 নাম্বার কার্বনে ফসফেট ছিল, মিউটেজ সেটা চেঞ্জ করবে, পরিবর্তন করবে, করে কি করবে, ফসফেটটাকে 3 নাম্বার কার্বন থেকে 2 নাম্বার কার্বনে নিয়ে আসবে। তাই তখন তার নাম হয়ে যাবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে দেখো ভাই, মনে রাখবা মিউটেজ, তাই সে মিউটেশন করছে, নাথিং এলস, সে কিছুই করে না, জাস্ট চেঞ্জ করে দিয়েছে, ফসফেটের নাম্বারটা চেঞ্জ করে দিয়েছে। এই যে দেখো, তোমাদের একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে ফসফেট যখন প্রবেশ করে, প্রথমে প্রবেশ করে শেষ কার্বনে, তারপরে প্রথম কার্বনে। আর ফসফেট যখন বের হয়, তখন কিভাবে বের হয়? বের হওয়ার সময় সে প্রথমে বের হয় প্রথম কার্বন থেকে, তারপরে বের হয় শেষ কার্বন থেকে। যেমন দেখো, এই যে এইখানে খেয়াল করো, এই যে দেখো, এটার নাম ছিল 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, দুইটা ফসফেট ছিল, 1 নাম্বার কার্বনে একটা, 3 নাম্বার কার্বনে একটা। কিন্তু দেখো এখান থেকে যখন এই যে এটিপি যখন একটা ফসফেট নিয়ে নিচ্ছে, তখন ফসফেট কিন্তু বের হয়েছে 1 নাম্বার কার্বন থেকে, এই দেখো 3 নাম্বার কার্বনে থেকে গেছে, প্রথম কার্বন থেকে আগে বের হয়েছে। ঠিক আছে, তাহলে উল্টা জিনিস। ওকে, এবার আসো এরপরে, তাহলে এটা গেল আমাদের, এরপরে কি হবে বিক্রিয়া? এরপরে আমরা দেখি, এখন আবার আমরা দেখি যে আমাদের এরপরে এনজাইমটা কি ছিল। ওই যে দেখো, এম এর পরে আছে ই, ই মানে হচ্ছে ইনোলেজ। তাহলে এরপরে আমাদের এনজাইমটার নাম হচ্ছে ইনোলেজ। ইনোলেজও একটা আছে, তুমি লিখে দিবা ইনোলেজ, জাস্ট ইনোলেজ লিখলেই হবে। হ্যাঁ, এখন দেখো নাম আছে না ইনোলেজ, তো মনে রাখবা নাম যেহেতু ইনোলেজ, তাই ইনোলেজ তৈরি করবে ইনঅল। কি তৈরি করবে? ইনল। নাম হচ্ছে ইনোলেজ, সে তৈরি করবে ইনল। ইন মানে যে অ্যালকিন থেকে ইন, আর অল মানে অ্যালকোহলের অল, তাহলে ইনল। ওকে, তাহলে ইনোলেজ, তাই সে ইনল তৈরি করবে। তাই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এবার তৈরি হবে ফসফোইনল। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই যে দেখো, আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি করার উদ্দেশ্য ছিল, সেখানে কিন্তু আমরা চলে এসেছি প্রায়। এবার আমাদের শেষ বিক্রিয়া, শেষ বিক্রিয়াটা কি হবে? শেষ বিক্রিয়াতে আবার দেখো, আমরা যদি আবার সেই আমাদের এনজাইমটা দেখে আসি, এবার দেখো আমাদের একদম শেষ কাইনেজ। আর শেষ কাইনেজ মানে ওখানে কি হবে? এডিপি থেকে এটিপি তৈরি হবে। তাহলে আমরা চলে আসি আমাদের এই বিক্রিয়ার একদম শেষ কাইনেজ। এই কাইনেজের নাম কি করবা? এই কাইনেজের নাম তুমি দিবা হচ্ছে, এই যে উপরে ছিল পাইরুভিক অ্যাসিড বিক্রিয়কে, এই যে পাইরুভিক অ্যাসিড আছে বিক্রিয়কে, তাই সেখান থেকে এটার নাম হবে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। এবং এটা যেহেতু একটা কাইনেজ, শেষের দুইটা কাইনেজের একটা, তাহলে এখানে কি হবে? এখানেও কিন্তু এডিপি থেকে এটিপি তৈরি হবে। তার মানে ওই যে বিক্রিয়াকে যে ফসফো ইনলের যে ফসফো ছিল, এই যে ফসফো, সেই ফসফেটটা কিন্তু এটিপিটা নিয়ে নিছে। তাই শেষ পর্যন্ত ফসফেট চলে যাওয়ার পরে আলটিমেটলি তৈরি হয়ে যাবে আমাদের পাইরুভিক অ্যাসিড। এই যে দেখো, আমাদের কিন্তু গ্লাইকোলাইসিসের বিক্রিয়া শেষ। তাহলে তুমি যদি জাস্ট আমার ওই এনজাইমের ইয়েটা মনে রাখো, আর এনজাইমের মিনিংটা একটু খেয়াল করো, তাহলে দেখবে তুমি এমনি বেড়ে যাচ্ছ। ঠিক আছে না? আর পাইরুভিক অ্যাসিডের সংকেতটা আমরা একটু মনে রাখবো, এটার সংকেতটা হচ্ছে CH3 COCOH। আর তোমরা জানো যে একটা গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে, সেটাও আমি একটু আগে বলে দিয়েছি। হ্যাঁ, তাহলে দেখো, তুমি যদি এনজাইমগুলোর নাম মনে রাখো, তাহলেই কিন্তু হয়ে যায়। আমি আরেকবার এটা একটু রিক্যাপ করে দিচ্ছি, যদিও অবশ্যই রেকর্ডেড ভিডিও থাকবে, তোমরা বারবার দেখে নিতে পারো। তাহলে আমি বললাম যে এনজাইমটা কি, কি কাই ডেকমেক দিয়ে মনে রাখবো, কে গুলা হচ্ছে কাইনেজ। আর আমি বললাম প্রথম দুইটা কাইনেজের ক্ষেত্রে এটিপি থেকে এডিপি তৈরি হবে, আর শেষের দুইটা কাইনেজের ক্ষেত্রে এডিপি থেকে এটিপি তৈরি হবে। ঠিক আছে? আর এই যে নাম অনুসারে আমরা বসাই দিব, যেটার নাম ছিল অ্যালডোলেজ সে আলাদা করে দিল আলাদা লেজ, যার নাম মিউটেজ ছিল সে মিউটেশন করে দিল। ঠিক আছে না? এইভাবে তুমি যদি নামগুলো একটু খেয়াল রাখো, তাহলেই কিন্তু তুমি এটা পেরে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের গ্লাইকোলাইসিসটা এর থেকে সহজভাবে কেউ পারবে বলে মনে হয় না।
তো এটা এইভাবে আমরা মনে রাখবো। যদি মনে রাখতে পারো, একটু প্র্যাকটিস করলেই খুব সুন্দর করে পরীক্ষার খাতাতেও লিখতে পারবা, কোথাও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরের পার্ট নিয়ে এরপরে উপস্থিত হব ইনশাল্লাহ। সবাই সাবস্ক্রাইব করবা, বেল বাট আইকনে টিপ দিয়ে রাখবা, যেন কখন নতুন ভিডিও আসতেছে সেটা জানতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।